ভালোর সাথে সবসময় ভালো করতে হয়, আর খারাপদের সাথে আসলে ভালো করে কোনো লাভ নাই। এই গত কয়েক বছর ধরে জাজ মাল্টিমিডিয়া আব্দুল আজিজ এতটাই কমপ্লেন শুনতে শুনতে আমরা সবাই টায়ার্ড। তো যার জন্য এত কিছু করলাম, এত ভালো করলাম, কারণ উনি তো কাইন্ড অফ ব্ল্যাকলিস্ট ছিল গত 3-4 বছর, যেটা আমরা জানি। কেউ ওনাকে কাজ দিচ্ছিল না, ওনার হাতে কোনো কাজ ছিল না, সিনেমা ছিল না। তো 2022 বা 2021-এর লাস্টের দিকে উনি অনেকবার টাইম নিয়ে আমার সাথে মিটিং করলো। মানে আমি টাইম দিচ্ছিলাম না, তারপরেও টাইম করে উনি মিটিং করলো যে উনি এখন আবার নতুন করে কন্টিনিউ ফিল্ম করতে চায়। আচ্ছা ঠিক আছে, ওনাকে একটা সুযোগ দেওয়া হোক। তো সবাই আমাকে নিষেধ করেছিল, একদম এফডিসি যারা আছে সব সিনিয়র যত সাংবাদিক আছে, ডিরেক্টর লেভেলের সিনিয়ররা যারা আছে, প্রডিউসার সিনিয়র যারা আছে, একেবারে এসকে প্রোডাকশন থেকে শুরু করে সবাই নিষেধ করলো যে ওনাকে মনে হয় আনার ঠিক হবে না, বিকজ উনি সবসময় এরকম করে, ভালোভাবে করতে করতে যে ওনার ভালো চাবে উনি তার সাথেই খারাপ করবে। তো তারপর পাপ ওয়ান উনি একসাথে আমার 4টা ফিল্মের সাইন করা, পাপ ওয়ান, পাপ টু, পাপ থ্রি, এবং লাস্টে হচ্ছে কি বিলবোর্ড সুন্দরী, এই 4টা ওনার সাথে আমার সাইন করা। উনি নিজের একটা প্রেস রিলিজ দিয়েছিল পাপ ওয়ানের যখন শুটিং শুরু হয়, ওখানেও আপনারা যদি খেয়াল করেন দেখবেন উনি বলেছে যে একসাথে 4টা সিনেমা সাইন করে জাকিয়া মাহাকে নিয়ে আমি নতুন যাত্রা শুরু করেছি। ওকে ফাইন, ভেরি নাইস। সো আপনারা মনে হয় জানেন নাকি জানি না, আমি ফিল্মের প্রডিউসারও আমি, মানে অ্যাজ আ অ্যাক্ট্রেস হিসেবে ইয়া করার আগে আমি জাজ মাল্টিমিডিয়ার ময়না, তারপরে আরও কী কী জানি সিনেমা ছিল, হাফ হাফ প্রোডাকশনেও আমি হেল্প করেছি ওনাকে। পাপ ওয়ান রিলিজের পরে যেই রকম কথা ছিল উনি কোনো একটা কথাও রাখেন। পাপ ওয়ান রিলিজ হয়েছে কত তারিখে, 2023-র ঈদ, রোজার ঈদে মনে হয়। সো ইট ওয়াজ আ বিগ হিট আমার জানা মতে। যেগুলো আমি হলের মালিকদের সাথে কথা বলেছি, রাইফেল স্কোয়ারে কথা বলেছি, যমুনাতে, মেঘনা, সবাই সাথে কথা বলেছি। সো ইট ইজ আ কাইন্ড অফ হিট। বাট 2023 থেকেই উনি দেখালো যে পাপ অনেক বড় লস, এবং পাপের লস কভার করতে গিয়ে উনি আরও 4টা ফিল্মের টাকা এই পাপ সিনেমার বাজেটের উপর লাগাই দিছে। তো আমি এই সিনেমার যে ডিরেক্টর ছিল সৈকত নাসির, ওনাকে জিজ্ঞেস করলাম। তো অ্যাজ ইউজুয়াল ইউ অল নো যে সৈকত ভাইয়ের থেকে ট্যালেন্টেড ডিরেক্টর বাংলাদেশে খুব হাতে গোনা কয়েকজন আছে, যে উনি খুব কম বাজেটে একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা করতে পারে। তো ওনার কথা হচ্ছে, না আপু, আমি যেই পরিমাণ বাজেট ছিল, প্রায় 1-1.5 কোটির মতো বাজেট ছিল, এই বাজেটে উনি ক্রস করেনি। আচ্ছা, হল মালিকদের সাথে যোগাযোগ করা হলো, নো। এবং আমাকে না জানিয়ে উনি বঙ্গতে সেল করেছে গান, আরেকজনকে সেল করেছে কি গান বাংলা না কি জানি। বাট উনি আমাকে কোনো কিছু ইনফর্ম না করে 1.5-2 কোটি তো এখান থেকেই উনি উঠিয়ে নিয়েছে। 2024-এর ফার্স্টে পাপ টু শুরু করার কথা। তো ওনার সাথে আরেকটা ডিট হলো চুক্তি যে ঠিক আছে, তুমি যেহেতু টাকা ব্যাক করছো না, তো পাপ টু শুটিংটা তুমি তাড়াতাড়ি শুরু করো, ওই টাকাটা যেটা সেটা তুমি পাপ ওয়ান থেকেই করে নিবা, আর বাকি আমি কোনো নতুনভাবে প্রডিউস করবো না, ওই পাপ ওয়ানে যেটা আমাকে ব্যাক করার কথা ছিল ওইটা তুমি ব্যাক করো। ওকে, সব কিছু ঠিক হয়ে গেল। উনি নিজেই প্রেস কনফারেন্স দিয়ে ডাকলো সবাইকে, যে কাহিনী বললো পাপ টু এর, কে কে হিরো হিরোইন সব। ওকে, ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করার কথা। উনি ফেব্রুয়ারি থেকে মোবাইল বন্ধ, উনার কোনো খবর নাই। এপ্রিলের প্রথম দিকে উনি আবার ফোন অন করলো, করে বললো উনার কী জানি রাষ্ট্রীয় মামলা, উনার নামে রাষ্ট্রীয় মামলা আছে, কত হাজার কোটি টাকার মামলা সরকারের এগেনস্টে, এই জন্য উনি কোনো একটা জঙ্গলে পালায় ছিল 2 মাস ধরে। আচ্ছা, সেটাও আমি বিশ্বাস করলাম। এরপরে মে মাসে উনি বললো যে উনি আর সিনেমা টিনেমা করবে না, মিডিয়াতেই থাকবে না, তো আমার টাকাটা উনি ফেরত দিয়ে দিবে। এই যাবতীয় সকল ডকুমেন্ট, স্ক্রিনশট, বলছি স্ক্রিনশট, ভিডিও রেকর্ডিং, অডিও, সব কিছু আমি রবিউলকে পাঠিয়ে দিয়েছি, উকিল কোর্টে জমা দিয়েছে, ওসি, ডিআইজি সবার কাছে আছে। ওনার কথোপকথনের সকল ভিডিও, সকল রেকর্ডিং, যতগুলো স্ক্রিনশট আছে, এসএমএস, সব। এবং উনি কোর্টের সামনে দাঁড়িয়ে যখন হাত জোর করে কোর্টকেও বলেছে আমার সামনে হাত জোর করে, সেই ভিডিওটাও রবিউলকে সহ আমি সবাইকে পাঠিয়ে দিতে বলেছি। রবিউলকে বলেছি এটা দিতে, যেহেতু কোর্টের ভিডিওটা লিক করা যায় না। পরেও আমি বলেছি, কোর্ট থেকে আমি অ্যাপ্লিকেশন নিয়ে পারমিশন নিয়েছি যে এই ভিডিওটা যেহেতু কোর্টে করা, যাতে কোর্ট অবমাননা বলে কিছু না হয়। সো ওইটাও আপনাদেরকে পাঠিয়ে দেবো, ওখানে দেখবেন উনি হাত জোর করে বলছে 27 তারিখে উনি টাকা না দিলে মাননীয় আদালত আমাকে আপনি জেল হাজত খাটিয়ে দিয়েন। তো 27 তারিখ তো কালকে, আগামীকাল। এই বিগত কতগুলো 27 তারিখ যে চলে গেল, উনি প্রায় 1.5 কোটি টাকা মেরে কিভাবে সুন্দর মতো শান্তি মতো বাসায় ঘুমায় থাকে। ফোন দেওয়া মাত্র উনার ওয়াইফ ফোন ধরবে, ওয়াইফ ফোন ধরে বলবে ভাইয়া তো মরে যাচ্ছে, ভাইয়া তো অনেক অসুস্থ। 5 মিনিট পরেই জানা যাবে উনি গাজীপুরে শুটিংয়ে। কি লাস্ট শুটিংটা কী হলো, নুসরাত ফারিয়ার নিজেও আমাকে বলেছে, হ্যাঁ জিন 3, রাইট।
যখন উনি অসুস্থ মরে যাচ্ছে তখন উনি জিন3 শুটিংয়ে গাজীপুরের জঙ্গলে। সো এইভাবে যদি মিথ্যা বলে তো সিনিয়ররা ওয়াজ রাইট। আমার ওনাকে আবার জাজ মাল্টিমিডিয়াকে সুযোগ করে দেওয়াটা উচিত হয়নি। জাজ মাল্টিমিডিয়া ব্ল্যাক লিস্টেড ছিল, আবার ব্ল্যাক লিস্টের পথেই হাঁটবে। ওনাকে যে আমি হোয়াইট লিস্ট করার চেষ্টা করেছি 2 বছর, এটা ভুল হয়েছে। কারণ ওনার ওয়াইফ, ওনার মেয়ে সবাই মানে আমার সাথে একটা চুক্তিতে আবদ্ধ যে হ্যাঁ আমরা আবার কারো কোনো টাকা মারবো না, আগে পরে যেগুলোই করেছি এগুলো ক্ষমা সুন্দর চোখে দেখেন, আর বাকি সবগুলো আপনি যদি সাথে থাকেন। কারণ আমি কোনো প্রডিউসার নেই না, আমি যখন যেটা করি এককভাবে করি, তো আমার সাথে অন্য কোনো কারো যাতে জ্ঞানজাম না লাগে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি কেন অভিযোগ করব? বিকজ উনি তো কখনো অস্বীকারই করছে না। আমি তো কমপ্লেন তখন করব যখন জাজের আব্দুল আজিজ কোনোভাবে আমাকে অস্বীকার করবে যে না তুমি টাকা পাও না আপা, বা তোমাকে আমি আপার টাকা দিব না, এই টাইপের কোনো কথা তো উনি বলছে না। হ্যাঁ, এই টাইপের কোনো কথা তো উনি বলছে না। যেহেতু উনি বলছে না, এই জন্য আমি অডিও ভিডিও রেকর্ডিং সবগুলো দিয়ে দিয়েছি যে কোথাওই উনি বলে না যে হ্যাঁ তুমি টাকা পাও না, বা আমি টাকা দিব না, বা আমি টাকা দিতে অপারগ ব্যর্থ, এই টাইপের কোনো কিছু। মানে উনি ছোটও হবে না কিন্তু উনি ফকিরিগিরি দেখাবে। তো দুইটার মধ্যে একটা, হয় ওনাকে ছোট হয়ে ফকির হয়ে আমার সামনে ঝুঁকতে হবে যে হ্যাঁ ভাই আমি তোমার টাকাটা মেরে দিছি অ্যাজ ইউজুয়াল, যেটা সবসময় করে থাকি। আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়া কয়েক হাজার কোটি মেরে দিচ্ছে, এখানে তোমার তো প্রায় অর্ধ কোটির কিছু সামান্যতম টাকা। আচ্ছা ঠিক আছে, বাট আমার ইস্যু তো সেটা না, টাকার ইস্যু না। ইস্যু হচ্ছে গত 1.5 বছরে উনি ক্যারিয়ারের যে ফুল স্টপ আমার লাগালো। পাপ 2 রোজার ঈদে রিলিজ হওয়ার কথা, শুটিংয়ে শুরু করতে পারিনি। পাপ 3 কুরবানিতে শুরু হয়ে যাওয়ার কথা, বিলবোর্ড সুন্দরী ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা। সো এই যে জিনিসগুলো, এটা তো আমার ক্যারিয়ারে এফেক্ট ফেলছে। সবচেয়ে প্রবলেম আমার এটাই, টাকা উনি কী করবে? কারণ হাজার হাজার কোটি বলে উনি মেরে দিচ্ছে, কার সরকারের হাবিজাবি দুনিয়া শুনি সবসময়। এখানে আমার টাকার ইস্যুটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, হচ্ছে ক্যারিয়ার ইম্পর্টেন্ট। ক্যারিয়ার উনি পুরোটা কমাও না, ফুল স্টপের পর্যায়ে নিয়ে গিয়েছে। উনি ওই আরেকজনের টাকা নিয়ে আরেকজনের সিনেমা বানায়। আর আমরা যারা আছি লাইনে তাদের কি হবে? ও তো 1.5 বছর ধরে না ফোন ধরে, না ওই কোর্টে গিয়ে শুধু এভাবে হাত জোর করে বলে মাননীয় আদালত আমি ক্ষমা প্রার্থনা করছি জাকিয়া মাহার কাছে, 27 তারিখে আমি প্রমিস ওনার টাকাটা ফেরত দিয়ে দিব, অথবা কি বলছে উকিল সাহেব, অথবা শুটিং শুরু করব। মানে এই টাইপের আমি রেকর্ড ভিডিও করেছি, ওর কাছে আছে, সবার কাছে, আপনারা নিজ দায়িত্বে নিয়ে নেবেন কালেকশন। উনি যখন এভাবে করে ক্ষমা চেয়ে পরের দিন আবার উল্টায় যায়, তো উনি কীভাবে একটা প্রোডাকশন হাউস চালাবে আমি জানি না। প্রোডাকশন হাউস এভাবে চলে না। প্রথমত প্রোডাকশন হাউসদের কাছে টাকা থাকতে হবে, দ্বিতীয়ত অনেস্টি থাকতে হবে। কিছু কিছু জিনিস আছে সততা। আমার কাছে টাকা নাই কিন্তু আমি তো সৎ, ওকে, অনেক 9 জন মানুষ আছে তোমাকে টাকার সাপ্লাই দিবে বিকজ ইউ আর অনেস্ট। তুমি সৎও না, তুমি ফকিরের বাচ্চা, তোমার কাছে টাকাও নাই, তো তুমি জাজ মাল্টিমিডিয়া মানে তোমার মিডিয়াতে কাজটা কি? তুমি বাংলাদেশ চলচ্চিত্র মিডিয়াতে তোমার তো কোনো যোগ্যতাই নেই থাকার, কারণ না তুমি অনেস্ট আর না তুমি মানে কারোর সাথে ডিলিং কমপ্লিট করো। এই পর্যন্ত সবসময় নায়িকাদের টাকা মেরে দিচ্ছ, নায়কদের টাকা মেরে দিচ্ছ, পরবর্তীতে আবার হাত জোর করে মা পোচাচ্ছ, আবার আরেকজনের সাথেও সিনেমা করতেছো। এভাবে করে তো মিডিয়াতে টাকা যাবে না। তোমাদের মতো 3-4 জন ফকিরের জন্য পুরা মিডিয়া ধরে নিচে নেমে যাচ্ছে। কোনো প্রোডাকশন হাউসকে কেউ বিশ্বাস করে না, কোনো প্রডিউসারকে কেউ বিশ্বাস করে না। তো তোমার জন্য তো সবাই একটা বাসে চলে যাচ্ছে। আদালত ওনাকে শেষ একটা সুযোগ দিয়েছে, কারণ উনি 27 তারিখে হাত জোর করে বলার পর 28 তারিখে গিয়ে একটা টাইম পিটিশন দিয়েছে যে আমি করব, টাইম চাই, এই টাকাটা আমি 27 তারিখ দিতে পারবো না। তো হাত জোর করার পরের মুহূর্তে যে টাইম পিটিশন নেয়, সে কোনোভাবেই মিডিয়াতে থাকার আমার মনে হয় না যোগ্যতা রাখে। যদি মিডিয়াতে আপনাদের মানে সাংবাদিক কোনোভাবে যদি আপনারা ওর মতো লোককে সাপোর্ট দেন, একটা মানুষ আর বিশ্বাস করে প্রডিউসার মানে প্রোডাকশন হওয়ার জন্য বা প্রডিউসার হওয়ার জন্য কেউ কিন্তু মিডিয়াতে আসবে না। আমি আমার মতো আর কাউকে আনতে পারবো না মিডিয়াতে, যারা একই সাথে প্রডিউসার, সৎ এবং যাদের কোয়ালিটি আছে মিডিয়াকে আবার উপরের পর্যায়ে নিয়ে যাওয়ার, যাদের নিজস্ব ক্ষমতা আছে 100টা ক্যামেরা কিনে দেওয়ার, যেগুলো এফডিসিতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তো এরকম লোক না আমি আর মিডিয়াতে আনতে পারবো না, কারণ বিশ্বাস এই একজনের জন্য পুরা মিডিয়ার উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। তো আপনারা ওনাদের মতো লোকদেরকে আর সাপোর্টটা দিয়েন না। আপনাদের সাপোর্ট পেয়ে উনি এরকম করে, সকালে ক্ষমা প্রার্থনা, দুপুরে টাইম পিটিশন, রাত্রে মোবাইল বন্ধ। সো এই জিনিসটা যাতে না হয় এই জন্য আপনাদের কাছে ডেকেছি। আদালত 27 তারিখ মানে আগামীকাল এই 1.5 বছরের জন্য আপনারা কি ওয়ারেন্টটা পেয়েছেন? ওনার নামে কিন্তু একটা ওয়ারেন্ট ছিল, যেটা উনি পা ধরে
এই 27 তারিখ পর্যন্ত পোস্টপন করেছে। সো ওই ওয়ারেন্টও আমি কালকে আবার উইথড্র করে মানে অ্যাক্টিভ করে ফেলবো। ওই 27 তারিখ পর্যন্তই আমি ওয়ারেন্টটা উইথড্র করে রেখেছিলাম যে দেখি শেষ সুযোগে কি হয়। তো কালকে 10টার সময় আমি দেখব ওনাকে চান্স দেওয়ার মানে সে, কিন্তু আমার মনে হয় না, কারণ একটা মানুষ তো বাই বর্ন খারাপ, কীভাবে ভালো করার চেষ্টাই করব। উনি তো জন্মগতই এরকম, ওনাকে দিয়ে ভালো কিছু আশা করা ইম্পসিবল।